সময়টা 1304 খ্রিস্টাব্দ। মরক্কোর তানজিয়ার নামক শহরে এক অভিজাত পরিবারে জন্ম হয় এক বিখ্যাত পর্যটকের। দেশ ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করা যায়, পুস্তক পাঠের দ্বারা তা কখনোই সম্ভব হয় না। ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি। মাত্র 21-22 বছর বয়সেই তিনি ইসলামের পবিত্র স্থানগুলি দর্শনের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। এমনকি তিনি এসে পৌঁছান ভারতবর্ষে এবং সুলতান মোহাম্মদ বিন তুঘলকের অধীনে দিল্লির কাজী বা বিচারক পদেও কাজ করেন দীর্ঘ 7 বছর। ভারতের রাজনীতি, প্রশাসন, সমাজ ও সংস্কৃতির নানান প্রসঙ্গ উঠে এসেছিল তাঁর লেখনীতে। কার কথা বলছি? হ্যাঁ, বলছি বিখ্যাত পর্যটক ইবন বতুতার কথা। ইবন বতুতার আসল নাম ছিল মোহাম্মদ। তার পিতা আব্দুল্লাহর ইসলাম ধর্মতত্ত্বের পণ্ডিত হিসেবে বেশ খ্যাতি ছিল। খুব কম বয়সেই বাড়ি ছেড়ে বেরিয়ে ইবন বতুতা মক্কায় তীর্থযাত্রা সম্পন্ন করেন। তারপর একে একে সিরিয়া, ইরাক, পারস্য, ইয়েমেন, ওমান সহ আফ্রিকার বহু উপকূল বন্দর ঘুরে তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন 1332-33 খ্রিস্টাব্দ নাগাদ। ভারত থেকে চীন দেশ হয়ে ফিরে যান নিজের দেশে। আচ্ছা, তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল? কোথা থেকেই বা আমরা সেসব কথা জানতে পারি? তোমাদের মনে নিশ্চয়ই এরকম প্রশ্ন উঠছে। তাহলে বলে রাখি, 24 বছর বিদেশ ভ্রমণের পর ইবন বতুতা নিজের দেশে ফিরে গিয়ে সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন কিতাব উল রিহালা নামক গ্রন্থে। তবে জানো কি, মার্কো পোলোর মতোই ইবন বতুতাও নাকি নিজে ওই ভ্রমণ বৃত্তান্তটি লেখেননি। তিনি পণ্ডিত ইবন জুজাইকে নিজের রোমাঞ্চকর অভিযানের যে কাহিনী শুনিয়েছিলেন, সেটাই নাকি ইবন জুজাই লিপিবদ্ধ করেছিলেন। যাই হোক, এবার তার গ্রন্থে বর্ণিত তৎকালীন ভারতীয় ইতিহাসের রূপরেখা বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা। তবে তার আগে একটা ইন্টারেস্টিং তথ্য জানাই তোমাদের। কিতাব উল রিহালা নামক গ্রন্থে তিনি নিজের যে নাম লিখেছেন তা হলো শামস আল দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মোহাম্মদ ইবন ইব্রাহিম ইবন মোহাম্মদ ইবন ইউসুফ লাওয়াটি আল তানজি ইবন বতুতা। তবে আমরা তাকে শুধুমাত্র
ইবন বতুতা বলেই সম্বোধন করব। জানা যায় যে মধ্য এশিয়া থেকে যাত্রা শুরু করে তিনি হিন্দুকুশ পর্বতের পাদদেশে পৌঁছেছিলেন। এরপর হিন্দুকুশ অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে তিনি 1333 খ্রিস্টাব্দে উপস্থিত হন সিন্ধু নদের তীরে। ইবন বতুতা এই নদকে পাঞ্জ আব বলে উল্লেখ করেছেন। সিন্ধু প্রদেশের রাজধানী হিসেবে বিখ্যাত মুলতানের কথাও উঠে এসেছে তার ভ্রমণ বৃত্তান্তে। সিন্ধু অঞ্চলে আসার আগেই ইবন বতুতা শুনেছিলেন তৎকালীন তুঘলক বংশীয় শাসক মোহাম্মদ বিন তুঘলকের কথা। তাই তো সুলতানের সঙ্গে দেখা করার ইচ্ছায় তিনি মুলতান, অবহর, মাসুদাবাদ অতিক্রম করে দিল্লিতে এসে পৌঁছান। তাঁর মতে দিল্লি শুধুমাত্র ভারতের নয়, সারা মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর। দিল্লির বিখ্যাত কুতুব মিনার, সেখানকার লৌহস্তম্ভ ও আরও বিভিন্ন মসজিদ, পুষ্করিণী প্রভৃতির কথা ইবন বতুতা লিখেছেন। এই শহরের 28টি দ্বার বা দরওয়াজার কথাও রয়েছে তার গ্রন্থে। এমনকি ব্যস্ততম ও জমজমাট বাজারের বর্ণনাও এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন। দিল্লির কথা তো অনেক হলো, এবার আসি দিল্লির সুলতানের কথায়। খুব কাছ থেকে ইবন বতুতা দেখেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুঘলককে। তাই তো সুলতানকে তিনি একাধারে দয়ার সাগর ও অন্যদিকে রক্তপিপাসু বলে উল্লেখ করেছেন। জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাদর করা, দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষ হলে কর মকুব করে দেওয়া, সরকারি গোলা থেকে অনুদান দেওয়া প্রভৃতি কাজের জন্য সুলতানের দয়া প্রবণতার ভূয়সী প্রশংসা করেছেন ইবন বতুতা। কিন্তু এর পাশাপাশি সুলতানের নিষ্ঠুর চরিত্রের কথাও বলেছেন তিনি। সুলতানের কারাগারে নাকি প্রতিদিন কয়েকজন কয়েদির মুণ্ডচ্ছেদ করা হতো। আবার দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সময়ে অনিচ্ছুক ব্যক্তিদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে যেতেও বাধ্য করা হয়। আর একটা অদ্ভুত ঘটনা এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের। জানো তো, রিহালা গ্রন্থ থেকে জানা যায় একজন অন্ধ ও একজন খোঁড়া ব্যক্তিকে দৌলতাবাদে যেতে অক্ষম বিবেচনা করে সুলতানের নির্দেশে খোঁড়া ব্যক্তিকে পাথর ছোঁড়ার যন্ত্রে বসিয়ে বহু দূরে নিক্ষেপ করা হয় এবং অন্ধ ব্যক্তিকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় দৌলতাবাদ। কিন্তু পথেই তার অঙ্গ প্রত্যঙ্গ সব ছিন্ন হয়ে যায় ও দড়িতে বাঁধা তার পায়ের এক টুকরো অংশই দৌলতাবাদে পৌঁছায়। ইবন বতুতা শুধুমাত্র সুলতান মোহাম্মদ বিন তুগলককে
দেখেনি, বরং তার অধীনে চাকরিও করেছিলেন। ইবন বতুতার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান তাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিয়োগ করেন। তিনি 7 বছর কাজ করেছিলেন এই পদে, কিন্তু হঠাৎ সুলতানের সঙ্গে তার ভুল বোঝাবুঝির কারণে তাকে নজরবন্দি করে রাখা হয়। পরে আবার সুলতান তাকে কাজী পদ ফিরিয়ে দিতে চাইলে তিনি এতে অনিচ্ছা প্রকাশ করেন ও মক্কা যাওয়ার অনুমতি চান। কিন্তু সুলতানের নির্দেশে ইবন বতুতাকে যেতে হয় সুদূর চীন দেশে সুলতানের দূত হিসেবে। 1342 খ্রিস্টাব্দে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন ইবন বতুতা। দিল্লি থেকে কনৌজ, গোয়ালিয়র, উজ্জয়িনী, দৌলতাবাদ হয়ে খাম্বাত উপসাগরের তীরে গন্ধর বন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে জাহাজে চেপে চলে আসেন সান্দাবুর দ্বীপে, যা বর্তমানে গোয়া হিসেবে পরিচিত। সান্দাবুর থেকে কুইলন পর্যন্ত বিস্তৃত সমুদ্র উপকূল মালাবারের কথাও তিনি বলেছেন। এখানে নাকি তখন 12টি স্বাধীন হিন্দু রাজ্য ছিল, তবে রাজারা একে অপরের সঙ্গে বিবাদ করতেন না। রাজারা ছিলেন নায়ার সম্প্রদায়ের মানুষ, আর তাদের রীতি অনুযায়ী রাজার উত্তরাধিকারী হতেন ভাগিনেয়, পুত্র নয়। ওইখানকার হিন্দু মুসলমান ঐক্যের কথাও উঠে এসেছে ইবন বতুতার লেখনীতে। কালিকট শুধু মালাবার উপকূলেরই নয়, সমগ্র পৃথিবীর বৃহত্তম বন্দর সমূহের মধ্যে অন্যতম। এখানকার রাজা হিন্দু এবং জনগণের কাছে তিনি সামুরি নামে পরিচিত। বিখ্যাত কালিকট বন্দরের কথা প্রসঙ্গে ঠিক এমনটাই উল্লেখ করেছেন ইবন বতুতা। ম্যাঙ্গালোর, হিলি, হিত্তানর প্রভৃতি বন্দর ঘুরে তিনি কালিকটে আসেন ও এরপর এখান থেকে তিনি পৌঁছান মালদ্বীপপুঞ্জে। সেখানকার প্রচুর নারকেল গাছ ও কড়ির ব্যবহারের কথাও তিনি জানিয়েছেন। মালদ্বীপ থেকে সিংহল, মাবার ও কালিকট হয়ে তিনি এবারে চলে আসেন বাংলায়। সুদকাওয়ান বা চট্টগ্রামে তিনি প্রথম পদার্পণ করেন। তিনি লিখেছেন, বাংলা একটি বিশাল দেশ। এখানে প্রচুর ধান উৎপাদিত হয় ও খাদ্যদ্রব্যের দাম খুবই সস্তা। এই বাংলায় নাকি বস্ত্র থেকে শুরু করে শৌখিন দ্রব্যাদি পর্যন্ত এত কিছু পাওয়া যেত যে বিদেশিরা বাংলাকে উপহাস করে বলতো দোজখ ই নিয়ামত, বা সুন্দর জিনিসে পরিপূর্ণ নরক। এরপর তিনি পৌঁছান কামরূপে, যা হলো বর্তমানের আসাম। সেখানে
দিন তিনেক কাটিয়ে মেঘনা নদী দিয়ে চলে আসেন সোনারগাঁ অঞ্চলে। সেখান থেকে সুমাত্রাগামী জাহাজে চেপে তিনি পাড়ি দেন চীন দেশের পথে। এত ভ্রমণের কথার পর এবার একটু দেখে নেওয়া যাক সেই সময়কার বিভিন্ন শহর, রীতিনীতি ও মানুষের জীবনযাত্রার কথা। বৃহদাকার কনৌজ শহরের পরিকাঠামো, অভেদ্য গোয়ালিয়র দুর্গের কথা, খাজুরাহোর মন্দির স্থাপত্য প্রভৃতি ঐতিহাসিক জায়গার কথা উঠে এসেছে ইবন বতুতার লেখায়। এমনকি দৌলতাবাদের বিখ্যাত গায়ক গায়িকাদের বাজার, যার নাম ছিল তারাবাবাদ, সেটির কথাও বলেছেন তিনি। আবার ঘোড়ার পিঠে চেপে দ্রুত চিঠিপত্র নিয়ে যাওয়ার উলাক ডাক ব্যবস্থা ও পায়ে হেঁটে চিঠিপত্র পৌঁছানোর দাওয়া নামক ডাক ব্যবস্থার কথাও তিনি জানিয়েছেন। সতীদাহের মতো বিভৎস রীতির কথাও লিখতে ভোলেননি, যা তিনি দেখেছিলেন লাহোর অঞ্চলে। এদেশে এসে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সমস্ত ঘটনার উল্লেখ করেছিলেন ইবন বতুতা। এমনকি সুলতান মোহাম্মদ বিন তুগলকের অধীনে চাকুরিরত থাকাকালীন রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সঙ্গেও খুব ভালোভাবে পরিচিত হয়েছিলেন। তাই তো ঐতিহাসিক কে.এম. আশরাফ বলেছিলেন, অন্যান্য বিদেশিদের তুলনায় ইবন বতুতার বিবরণ সর্বোৎকৃষ্ট এবং সম্পূর্ণ। আর ইতিহাসের বিচারে ইবন বতুতা ও তাঁর গ্রন্থ রিহালা এক মূল্যবান সম্পদ।